হয়তো সরকারের পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে এই ব্যবস্থার কোনো মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন হয় নাই। তো সেই ক্ষেত্রে পূর্বতন সরকার যেভাবে বিদেশি প্রভুদের নানা প্রকার তোষামোদ করত, নানা প্রকার তাদের স্বার্থ অনুযায়ী তাদের যে নীতি সেটা বাস্তবায়ন করত, কারণ তাদের থেকে ঋণ নেওয়া বর্তমান দেশটা চলে। বাংলাদেশের কোনো স্বাধীন আত্মনির্ভরশীল অর্থনীতি এখানে গঠিত হয়নি। কৃষকরা এখনও প্রতি বছরই দেখা যায় ঋণ নিয়ে তাদের চাষাবাদ করতে হয়। শ্রমিকরাও তাদের ন্যূনতম মজুরি এখানে পায় না, প্রতি বছরই মজুরির জন্য আমরা আন্দোলন দেখি। তো এখানে এই ঘুরাফিরা এই পুরো পলিসিটাই নানাভাবে আমাদের এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপরেও পড়ে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ধরনের ট্যাক্স এটা তারা চাপায়া তারা আসলে বুঝাইতে চায় যে শিক্ষাটা আসলে কোনো অধিকার না, এবং শিক্ষাটা এক ধরনের পণ্য, এবং এই শিক্ষার অধিকার থেকে তারা বিস্তর জনগণকে বঞ্চিত করতে চায়। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা নিজেদের অলাভজনক হিসেবে সাংবিধানিকভাবে বলতেছে, তাদের লাভটা কোত্থেকে হয়? তাহলে তারা এই লাভটা কি আসলে শিক্ষার্থীদের টিউশন ফি থেকে না হয় না, বা শিক্ষার্থীদের নানা ধরনের এই ব্যয় থেকে, এখান থেকে তো তারা নেয়। তাদের তো নিজেদের কোনো ব্যবসা নাই। যদি দেখা থাকে তারা তা প্রকাশ করুক, তারা তার জনসম্মুখে নিয়ে আসুক। তারা যদি এটা না করে, তবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঘুরাফিরা আসলে শিক্ষার্থীদের উপর আসলে এই ভ্যাট চাপানোর এক প্রকার এটা প্রহসনই বলা যায়। এক প্রকার বিদ্যমান সরকারও যদি এই ভ্যাট ব্যবস্থা আমাদের উপর চাপা দিতে চায়, তাহলে 2015 এবং 2021 সালে আমরা যে আন্দোলন দেখেছি, এই আন্দোলন থেকে তীব্রতর আন্দোলন এবার গড়ে উঠবে। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিচ্ছে। তারা দেখেছে যে এই আন্দোলনের ফলে তাদের আসলে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার অর্জিত হয়নি। তাহলে তারা এই আন্দোলনেও বসে থাকবে না, তারা আরো তীব্র আন্দোলন নিয়ে সামনে আগায় যাবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা পড়তে আসে বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে পড়তে আসা, এবং পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে আমাদের দেশে, এখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা যেগুলো তার মধ্যে সিটের সংখ্যা কিন্তু অনেক কম। আমরা কিন্তু সহজে পরীক্ষা দিয়ে বা দেখা যায় যে আমাদের সিটের তুলনায় যদি আমাদের না আসে, দেখা যায় যে আমাদের দিন শেষে আমাদেরকে বলা হয় যে তোমার তো ভাগ্যে নাই, তুমি কী করবো, তোমার তো পাবলিকে আসে নাই। এরকম একটা ভাগ্যের দোহাই দিয়ে আমাদেরকে তারপর সেখান থেকে আর কি রিজেক্ট করে দেওয়া হয়। তো এরপর আমরা যখন প্রাইভেটে পড়তে আসি একটা ভালো সাবজেক্ট নিয়ে বা ভালো একটা ক্যারিয়ারের জন্য যে প্রাইভেটে পড়তে আসি, সেক্ষেত্রে 2015-তে আমরা দেখেছিলাম যে ফ্যাসিলিটি সরকার যে হাসিনা, তার আমলে উনি আবার কর আরোপ করেছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির উপরে। তখন আমরা 2015-তে এবং 16 সালে সেটা বাতিল করা হয়। সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সেটি বাতিল করতে বাধ্য হয় সরকার। এবং এরপর যে জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু তারপর কি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার তার বাজেট বাড়িয়ে দিল শিক্ষার ক্ষেত্রে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট আরোপ করে দিল। একটা সরকারি বেসরকারি ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি করে দিল, যেখানে বৈষম্য নিয়ে আন্দোলন করা হলো এবং একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য, কিন্তু সেখানে আবার সরকারি বেসরকারির মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হলো। তো আমাদের সেই আজকে বাজেটটাকে যাতে বাতিল করে, আর আমরা সেই দাবিতে আমরা আজকে এখানে প্রোগ্রামটা করেছি। আমাদের যে 4 দফা দাবি, আমি আমাদের দাবিটা করছি। অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% কর বাতিল করতে হবে। শিক্ষার উপর কোনো কর আরোপ করা চলবে না। 2, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে মুনাফা করে তার তদন্ত করতে হবে। এই অবৈধ রায় বাজেয়াপ্ত করতে হবে। শিক্ষার্থীদের টিউশন ফি কমাতে হবে। 3, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে এই নীতিমালা করতে হবে। 4, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান এবং উচ্চশিক্ষার শর্ত পূরণে ইউজিসি ও সরকারের কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই বিগত 17 বছর ধরে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানে আমাদের এখানে শিক্ষার কথা ধরলে শিক্ষাকে যেভাবে করে রাষ্ট্র সংকুচিত করছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো সিট কমাচ্ছে, এর একটা ফল হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা বাড়ছে এবং মানুষ না পড়তে পেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে। এটা আস্তে আস্তে দাঁড়াতে গিয়ে হলো কি, আমাদের এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হাসিনা বিগত সালেগুলোতে কর আরোপ করার চেষ্টা করেছিল। কর আরোপ করার ফলে কি দাঁড়ালো, মানে বলা হয় কি একটা চালাকি কথা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উদ্ধৃত আয়ের উপর বেস করে নাকি কর আরোপ নেওয়া হয়। তো আয়টা হয় শিক্ষার্থীদের উপর এবং সেটা দাঁড়াবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। তো এই 15% কর দিতে কিন্তু খুবই কঠিন। একটা সাধারণ মানুষ, আমাদের এখানে নিম্নবিত্ত থেকে শুরু করে সকলে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন না পারতে পারে। তাহলে এই কর হাসিনার আমলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে সেটা বাতিল করেছিল। আমরা দেখতে পারি কিন্তু এখনও কিন্তু সেই প্রক্রিয়া এখনও রয়ে গেছে। এখনও ঈদের ছুটিতে কোনো শিক্ষার্থী, কোনো বুদ্ধিজীবী শিক্ষকদের সাথে আলাপ না করে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর কর দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তাহলে এটা কতটুকু জুলাইয়ের অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা তা মিট করে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। এবং যে জুলাই অভ্যুত্থানের একটা কথা ছিল যে বৈষম্য রোধ করা, মানে দেশের মধ্যে বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বড় মাপের বৈষম্য তৈরি হচ্ছে।
তাহলে এটা দ্রুত অবিলম্বে বাতিল হওয়া খুবই প্রয়োজন। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানে বিভিন্ন পার্থক্য আকারে টিউশন ফি নেওয়া হয়, আমরা এটি বাতিল করে ইউজিসির কাছে যে অভিন্ন টিউশন ফি চালু করা এবং বছরে 3টা নয় 2টা করে সেমিস্টার চালু করা দাবি আমরা কথা বলছি। এবং যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে কিভাবে মানে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার কথা বলে যেভাবে শুরু করেছিল, তা এখন কিভাবে লাভজনক হচ্ছে সেটা তদন্ত করে, এবং সেটা আমার মানে একটা লাভজনক প্রতিষ্ঠান না, এটা মানুষের জন্য অলাভজনক প্রতিষ্ঠান করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে যেটা হাসিনা পারে নাই কিন্তু ইন্টারিম পারলো, এই ইন্টারিম সরকারে কারা আছে, উপদেষ্টারা কারা আছে, আমরা যদি লক্ষ্য করি দেখব যে এখানে ব্যবসায়ী নীতি যারা অনুসরণ করে তারা বেশিরভাগ এনজিও কর্মী। তারা আসলে ব্যবসায়ী, তারা রাষ্ট্র পরিচালনার জন্য তাদের ওই পলিটিক্যাল জ্ঞানটুকু নেই। তারা সব কিছুকে ব্যবসায়িক দৃষ্টিতে দেখে এবং তারা শিক্ষাকেও ব্যবসায়ের দৃষ্টি দিয়ে দেখতেছে। এই কারণে হচ্ছে যে শিক্ষা হবে মানুষের মৌলিক অধিকার, সেটা হচ্ছে অলাভজনক খাত হবে। রাষ্ট্র যতটা সম্ভব কম খরচে এবং বেস্ট শিক্ষাটা হচ্ছে যে তার জনগণ শিশুদেরকে দিবে, যাতে তারাই আবার দেশ গঠন করতে পারে। কিন্তু এই এনজিও সরকার সেটা দেশ গঠনের যে একটা হাতিয়ার শিক্ষা সেটা তারা বুঝতে চায় না। তারা এটাকে নিয়েও ব্যবসা করতে চায়, এটাকে নিয়েও কর আদায়, রাজস্ব আদায়, ইকোনমিক পলিসি এগুলো বাস্তবায়ন করতে চায়। এটা তো আসলে কোনোভাবেই মানা যায় না। কারণ হচ্ছে যে আমরা দেখি যে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর বেশিরভাগ শিক্ষার্থীরা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মানে ক্যাটাগরি বললে হচ্ছে 70%-এর উপরে, উচ্চবিত্ত খুবই কম। এখানে ওরা হচ্ছে যে টিউশন ফি এবং এছাড়া বেশিরভাগই হচ্ছে আপনার মফস্বল এলাকা থেকে এখানে এসে পড়াশোনা করে, আবার ওদের থাকা খাওয়া নিয়েও একটা ব্যয় আছে। তো এরা হচ্ছে যে এই টাকাটা হচ্ছে যে বাড়ি থেকে আনতেই হচ্ছে যে তাদের অনেক হিমশিম খেতে হয় আর কি। প্রতি সেমিস্টারের পর সেমিস্টার ফি দিতে হয়, তা না হলে পরীক্ষা দিতে দেয় না। তাদের থাকা খাওয়া একটা আছে, বাড়ি থেকে হয়তো বৃদ্ধ মা বাবা আছে, তারা পাঠায় কোনো মতে, কেউ কেউ আবার চাকরি করে। এর মধ্যে যদি ভ্যাট আরোপ করে তাহলে শিক্ষার্থীদের টিউশন ফি যদি বাড়ে তাহলে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়বে, এবং এই ঝরে পড়া তো আমরা কোনোভাবে মেনে নিব না। ওই যে বললেন যে আপনার হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই আন্দোলন করে, মূলত এই জুলাই আন্দোলন সফল করেছে এবং সরকারকে ক্ষমতায় এনেছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার বৃহত্তর আন্দোলনে ডাক দিব।